নমস্কার, শুভ ষষ্ঠী। কলকাতার ইতিকথার আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি সম্রাট উপস্থিত হয়ে গেছি। কলকাতায় কিভাবে শুরু হলো থিমের দুর্গাপুজো, আজ তুলে ধরবো সেই ইতিহাস। বাঙালিরা দুর্গাপুজোকে কেন্দ্র করে দুর্গাপুজোকে কেন্দ্র করে তারা সারা বছর অপেক্ষা করে পর্যন্ত কাটিয়ে দিতে পারে, এটা তো আপনারা জানেনই। তো কলকাতাতে এই যে বিভিন্ন ধরনের দুর্গাপুজোগুলো হয়, বারোয়ারি পুজো থেকে সাবেকি বনেদি বাড়ির পুজো কিংবা থিমের পুজো, তা আজ আপনাদের সামনে তুলে ধরবো থিমের পুজোর ইতিহাস। কলকাতা ঠিক কবে থিমের পুজোটা স্টার্ট হলো। আমরা তো জানি যে একটা সময় এটা শুধুমাত্র বনেদি বাড়ি এবং উচ্চবিত্ত ফ্যামিলির মধ্যেই আবদ্ধ ছিল। যদি একটি ইতিহাসটা ঘেঁটে দেখা যায় তো জানা যাবে যে 1606 সালে প্রথম কলকাতায় কিন্তু দুর্গাপুজো স্টার্ট হয়েছিল, এবং এটা কিন্তু তখন জমিদার এবং উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাহলে এটা বারোয়ারি পুজো কী করে হয়ে গেল, সেটা থিমের পুজোই বা কী করে হয়ে গেল? তো এটার পেছনে লুকিয়ে আছে আরও একটা ইতিহাস। বলা হচ্ছে যে হাওড়ার গুপ্তিপাড়ায় 1760 থেকে 80 দশক প্রথম হাওড়ার গুপ্তিপাড়ায় 12 জন ইয়ার বা বন্ধু মিলে একটি পুজো স্টার্ট করেছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল চাঁদা তোলার ধারণা, আর এই 12 ইয়ারের পুজোই অপভ্রংশ হয়ে দাঁড়ালো বারোয়ারি পুজোতে। যদিও কলকাতাতে এই ঢেউটা আসতে বারোয়ারি পুজোর ঢেউ আসতে কিন্তু লেগে গেছিল প্রায় 150 বছর। ইতিহাসবিদদের মতে কলকাতায় এই যে বারোয়ারি পুজো সেটা স্টার্ট হয়েছিল 1910 সালে, আর হয়েছিল ভবানীপুরের বলরাম বসু ঘাটে। এই পুজো কি হয়েছিল, আর সেই ঘাটের আশেপাশে পুজো কি হয়েছিল যেখানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা প্রথম এই পুজোটা করেছিল। তবে থিমের পুজোটা এলো কী করে, এটা জানতে গেলে আমাদেরকে আরেকটু দূরে যেতে হবে। দূরে মিন্স কলকাতা থেকে বাইরে যেতে হবে। সালটা 1985। মুম্বাইয়ে একটি রং কোম্পানির বৈঠক চলছে। বৈঠকের বিষয় হলো যে পূর্ব ভারতে কী করে তাদের মার্কেটিং আরও বেশি বাড়ানো যায়, আর এই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতেই বদলে গেছিল আমাদের কলকাতার যে বারোয়ারি পুজোর ইতিহাসটা। এই রং কোম্পানির নামেই কলকাতায় চালু হলো প্রথম থিম পুজো। এই রং কোম্পানির নামটি হলো এশিয়ান পেইন্টস। পুজোতেই যে থিম ব্যবহার করা যেতে পারে সেই থিম অনুযায়ী আলোকসজ্জা করা যেতে পারে, মণ্ডপ তৈরি করা যেতে পারে, লাউডস্পিকারের থিম অনুযায়ী গান সেট করা যেতে পারে, প্রতিমাতে থিম অনুযায়ী চমক আনা যেতে পারে, এসব প্রথম চালু করেছিল এই এশিয়ান পেইন্টস। তাই জন্য আজও পুজোয় এশিয়ান পেইন্টস শারদ সম্মান দেওয়া হয়, এবং এটিকেই পুজোর শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে কিন্তু মানা হয়। এশিয়ান পেইন্টসের প্রথম থিমের যে ট্যাগলাইন ছিল সেটা ছিল শুদ্ধ সূচি সুস্থ রুচি, এই ছিল তাদের ট্যাগলাইন। 1985 সালে পর্যন্ত যে বারোয়ারি পুজোগুলো ছিল সেগুলো কিন্তু মানুষের অতটা নজর কাড়তে পারেনি, স্বাভাবিক পুজো ছিল। কিন্তু এই 1985 পরে যখন থিম পুজো স্টার্ট হলো তখন কিন্তু মানুষের মন আরও বেশি করে আকৃষ্ট করলো, এবং মানুষকে কিন্তু দলে দলে নতুন যেহেতু কিছু হয়েছে সেই জন্য দেখতেই মানুষ কিন্তু ছুটে এলো, আর এটা সম্ভব হয়েছিল এশিয়ান পেইন্টসের হাত ধরেই। আজ থেকে প্রায় 37 বছর আগে একটি ছোট্ট বিজ্ঞাপনের ক্যাম্পেন বদলে দিয়েছিল কলকাতার এই যে থিম পুজোর ইতিহাসটাকে। তো ব্যাপারটা হলো যে আজ থেকে 37 বছর আগে মানুষ যখন সেই গতানুগতিক বারোয়ারি পুজো দেখেই অভ্যস্ত, সেই হোলচালটাকে বদলাতে চলেছিল এবার। তো তার জন্য সমস্ত পুজো কমিটিগুলো সরকারি গভর্নমেন্ট যে আর্ট কলেজ আছে সেগুলোর বাইরে ভিড় করলো। তারা চাইলো আর্টের স্টুডেন্টদের দিয়েই এবারে থিম সাজানো, এমন কিছু করে তোলা যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। থিম থেকে প্রতিমা তাদেরকে দিয়েই করাতে লাগলো। এই মজা করে বলাই যেতে পারে যে সেই বছর দুর্গাপুজো কিন্তু হয়ে উঠেছিল এই আর্ট কলেজের বার্ষিক এক্সিবিশনের মতন। তো যাই হোক, দলে দলে লোক নামতে শুরু করলো রাস্তায়, কলকাতায় একদম জনসমুদ্র দেখা দিল, কারণ দীর্ঘ 75 বছর ধরে মানুষ যে বারোয়ারি পুজোয় অভ্যস্ত ছিল তার হোলচাল ভেঙে দিয়েছিল পুরো, দিয়ে একটা নতুন কিছু করেছিল যেখানে থিম রয়েছে, থিমের সঙ্গে মানানসই মিউজিক বা যে স্পিকারে তার সঙ্গে মানানসই প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে, একদম অন্য রকম কিছু। মানুষ কিন্তু এর আগে কখনো এরকম দেখেনি। আর এই যে পরিকল্পনা এটা কিন্তু এশিয়ান পেইন্টস যে
সালে যে প্ল্যানিং করেছিল সেটায় কিন্তু অনেক বেশি বলা যেতে পারে মানে আগুনে ঘিটা জুগিয়েছিল, যার জন্য পরবর্তী সময় থিম পুজো আরও প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে। 1985 সালের পর থেকেই এই কলকাতার বারোয়ারি পুজোগুলো ধীরে ধীরে থিম পুজোয় রূপান্তরিত হতে শুরু করে। 1995 সালে থেকেই বেশ কিছু পুজো হয়ে গেল থিম পুজোয় পরিণত, যেখানে একদিকে যেমন থাকলো থিমের চমক, সুস্পষ্ট আলোকসজ্জা, তার সঙ্গে লাউড স্পিকারে মানানসই গান, তার সঙ্গে থাকলো খুব সুন্দর মানানসই প্রতিমাও। সব মিলিয়ে এই দুর্গাপুজো শুধু পুজো নিবেদনের মাধ্যম নয়, তার সঙ্গে হয়ে গেল আর্ট পরিবেশনেরও একটি মাধ্যম। আর বর্তমানে তো আমরা সকলেই জানি যে থিম পুজো কলকাতায় ঠিক কী পরিমাণে হয়, এবং এত যে মানুষের ভিড়, বিভিন্ন মানে এমনও হয় বিভিন্ন স্টেট থেকে, অন্যান্য কান্ট্রি থেকে লোক পর্যন্ত আসে। তো আমরা জানি যে এখন মাস আর্ট বলে একটি প্রোগ্রামও করা হয়, যেখানে মানে বিদেশ থেকে লোক পর্যন্ত কে আসে এখানে আমাদের দুর্গা প্রতিমার এই যে আর্ট, একটা আর্ট গ্যালারিতে যে রূপান্তরিত হয়েছে আমাদের পুজোটা, সেটা দেখার জন্য। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কলকাতারই এরকম নানান অজানা ইতিহাস নিয়ে ফিরবো আরও একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্য দেখতে থাকুন কলকাতার ইতিকথা, শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইস চ্যানেলে।